হ্যালো বন্ধুরা, ডেট টু লাভ মি এর এপিসোড 8 কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে উনবক আর হংডো একে অপরের সাথে ফোনে কথা বলছিল। আসলে এখানে ভাবে যে হংডো ওর মায়ের সাথে যেন শেষবারের মতন দেখা হয়, কিন্তু উনবক এখানে এসে একদমই খুশি হয় না। হংডো যখন ওকে বোঝানোর চেষ্টা করে যে আমি ভেবেছিলাম তোমার মাকে তুমি শেষ সময় দেখলে ভালো লাগবে, কিন্তু এটাতে উনবক অনেক রেগে যায়, বলে তুমি নিজের চরকায় তেল লাগাও না, কেন আমাকে এসবের মধ্যে দয়া করে ডেকে আনছো? আর আমি কি এখানে এসেছি মায়ের জন্য নয়, তোমার জন্য, তুমি ডেকেছো বলে। তো এটা বলে রাগ করে উনবক চলে যেতে চায়। হংডো ওকে অনেক করে বোঝাবার চেষ্টা করে যে তুমি কি সারাটা জীবন এভাবেই কাটাবে? তোমার জন্য কারা চিন্তা করে, কে কি ভাবে, তোমার কি এসবে কিছুই যায় আসে না? তুমি এমনটা কি করে করতে পারো? উনবক বলে তুমি এবার থেকে আমার পথ থেকে সরে যাও, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, সব ব্যাপারে বেশি নাক গলিও না। তারপর এখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখি উনবকের মা প্রচণ্ডভাবেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। উনবককে চলে যেতে দেখে ওর দিদি ইবকেরও খুব খারাপ লাগে। ওর মা ভাবে যে জীবনে যা কিছু ছিল সবটাই হারিয়েছে। একদিন উনি যখন ওনার ছেলেকে ত্যাগ করেছে, ঠিক একই রকমভাবে ওনার ছেলেও আজ ওনাকে ত্যাগ করলেন। এটা ভাবতে ভাবতেই উনি অজ্ঞান হয়ে যায়। ডাক্তার নার্সরা ছুটে আসে। এদিকে বাইরে বেরিয়ে যাওয়ার পর উনবকেরও প্রচণ্ড খারাপ লাগে আর কষ্ট হয়, কিন্তু ও তবু দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। ডাক্তার এদিকে ইবকদের জানিয়ে দেয় যে তোমরা প্রস্তুত হয়ে যাও মানসিকভাবে, কারণ উনি আর বেশিক্ষণ বেঁচে নেই। তারপরে এরা কান্নাকাটি করতে থাকে। তারপরে সিনে আমরা হংহাক আর এখানে উনাকে দেখতে পাই। উনা ওর হাতে ব্যান্ডেড লাগাচ্ছিল, বলছিল এত পাকামোর কি দরকার ছিল, তুমি যখন মারামারি করতেই পারো না। তখন হংহাক বলে আমি নিজেকে শক্তিশালী দেখাতে চাইছিলাম, তোমার চোখে আমি আর ছোট হতে চাই না। এটা দেখার পর উনা বলে ছোট হওয়া হয়ে কিছু নেই। এখানে হংহাক বলে আমি তোমার জন্য যদি কিছু করতে পারি সেটাই আমার জন্য অনেক কিছু। তো উনা হঠাৎ করে ওই সেদিন রাতের ব্যাপারটা ভেবে নেয়, ভাবে যে উল্টোপাল্টা কিছুর কথা হয়তো বলছে। তারপর ওকে বলে ঠিক আছে তুমি তোমার কমিক্স শুরু করো, আমি তোমাকে এরকমভাবে একটা ফিগার আউট করে দেখাই। তারপরে সিনে আমরা এখানে ক্যামিলিকে দেখি। ক্যামিলি সিও এখানে সিংসাং গ্রামে চলে আসে। সিংসাং গ্রামে ওকে একটা কুঁড়ে ঘরে থাকতে দেওয়া হয়। আর এখানে জোডাই ওকে অনেক আলু সেদ্ধ করে দিয়ে বলে তুমি এখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ক্যামিলি সিও বলে গ্রামের লোকেদেরকে মানিয়ে নিয়েই চলে যেতে হবে আমাকে, তাই না? বেশি দিন নিশ্চয়ই থাকতে হবে না। এর পরের সিনে আমরা সোগিয়নকে দেখি। সোগিয়নকে গিয়ে জোডাইক বলে যে জানি না উনি কতদিন থাকতে পারবে। পরের দিন সকালেই ক্যামিলি সিও ঘুম থেকে উঠে এখানে জগিং করতে বেরোয়। ওর ওই অদ্ভুত পোশাক দেখে সকলেই নিজেদের লজ্জায় চোখ ঢেকে নেয়। ও জগিং করতে করতে একটা চায়ের দোকানের দিকে চলে যায়, যেখানে হার্বাল টি সকলে ইউজ করতো। স্বাভাবিকভাবে এই গ্রাম তো আধুনিকতার ছোঁয়া পায়নি, সেখানে গিয়েও ক্যাপুচিনো অর্ডার করে, কিন্তু ওরা বলে ক্যাপুচিনো আমাদের কাছে নেই। এরপর এখানে ক্যামিলি সিও বলে যে তাহলে তুমি আমাকে গ্রিন টি দাও আর তার সাথে কিছু মিল্ক দিও, আমি আমার মতন শেক করে বানিয়ে খেয়ে নেবো। কারণ সোগিয়ন বলেছিল গ্রামের লোকের মন জয় করতে গেলে তাদের কথা ওকে মেনে চলতে হবে। এবার ও মন জয় করতে গিয়ে নিজের ইচ্ছা আর ওদের ইচ্ছা দুটোকেই গোলমাল পাকিয়ে ফেলে। তার জন্য ওকে দোকান থেকে বের করে দেওয়া হয়, অনেক অপমান করা হয়। আর মহিলাটি এমনভাবে জল ছিটাতে থাকে যেন দোকানটা অপবিত্র হয়ে গেছে। তারপর সেদিন রাত্রিরে এখানে হংডো বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পরও মনে মনে ভাবে যে উনবক এখনও বাড়ি ফেরেনি। ওকে ফোন করার চেষ্টা করে, ওর বাড়ির দিকেও চেয়ে থাকে, কিন্তু এখানে উনবক ওর গ্রামের বাড়িতে প্র্যাকটিস করছিল। ওর মনের ভেতরে হংডোর বলা কথাগুলো বেজে উঠছিল। ওর দাদু সোগিয়ন সবটাই দেখছিল। ওনারও খারাপ লাগছিল যে উনবক উদ্ভ্রান্তের মতন এখানে লড়াই করা প্র্যাকটিস করছিল, যেন কিসের একটা রাগ ওর ভেতরে চেপে রয়েছে। তারপর নিজের রুমে আসার পর ও দেখতে পায় যে উনবক ওকে এসএমএস করে, তাই ও উনবককে মিস করতে লাগে। পরের দিন সকালে জোডাই ঘুম থেকে উঠে এখানে দেখে যে সোগিয়ন এখনও আসেনি। এদিকে উনবক আবারও শহরে ফিরে যাবে ঠিক করে। এরপরও হাসপাতালে যাবে বলে মনে মনে ঠিক করে, তাই লুকিয়ে লুকিয়ে ও হাসপাতালে চলে যায়, যে হাসপাতালে ওর মা ছিল। ওখানে ওর মায়ের নামটা দেখে অনেক ভয়ে ভয়ে দরজায় হাত দেয়। এখানে রুমের ভিতর ঢুকে দেখে ওর মাকে খুবই ক্রিটিক্যাল অবস্থায় রাখা হয়েছে। নিজের মাকে দেখে একটা খারাপ তো লাগে, কিন্তু মনের ভিতরে এতদিনের জমা যে অভিমানটা ছিল সেটা এক মুহূর্তে ভুলে যায় কি করে। তাই মাকে বলে তুমি আমাকে যেভাবে ত্যাগ করেছিলে আজ আমি তোমাকে সেইভাবেই ত্যাগ করে গেলাম, তুমি থাকো এরকম সিচুয়েশনে। অপেক্ষা কাকে বলে তুমি জানো? আজ আমার জন্য তুমি অপেক্ষা করে বুঝতে পারছো নিশ্চয়ই সেটা, যে এত বছর ধরে আমি অপেক্ষা করে গেছি আমার কষ্টের কি মূল্য। ওর মা সমস্ত কথাগুলি শুনতে পাচ্ছিল, কিন্তু উত্তর দেওয়ার মতন ক্ষমতা ছিল না, কারণ ওনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল।
তার পরের সিনেই আমরা এখানে দেখতে পাই জুনহোর রেস্টুরেন্টের সকলে বলছে যে ওই মেয়েটি কাজে আসেনি কেন। জুনহো এখানে ভাবতে থাকে যে কিছু একটা প্রবলেম হয়েছে, নইলে ইবক কামাই তো করে না। তাই ইবককে ফোন করার পর ইবক বলে আমার একটা ফ্যামিলি প্রবলেম আছে, তাই আমি কাজে যেতে পারবো না। তার পরের সিনে ইবককে দেখি মায়ের কাছে বসে অনেক কান্নাকাটি করছে। ওখানে আবারও হংডো দেখা করতে চায় আর ইবককে মানসিকভাবে অনেকটাই জোর দেয়। তারপরে সিনে এখানে দেখি ইন্সপেক্টর পার্কদের সাথে উনবক আর উনা দুজনেই বসে রয়েছে, ইনভেস্টিগেশনের কাজ করে যাচ্ছে। দিন রাত ওরা এটাই ধরার চেষ্টা করছে যে সেদিন শিপিংয়ের ওই গাড়িটা কে চেঞ্জ করেছিল, মালগুলো অদল বদলটা এক্স্যাক্টলি করলোটা কে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা এখানে জোরাইককে কাজ করতে দেখি, আর ওকেই কাজ করা অবস্থা থেকে দূর থেকে চিলবক লুকিয়ে লুকিয়ে ওকে দেখছিল, যেন ওর জন্য কিছু একটা লুকিয়ে লুকিয়ে এনেছে আর ওকে ওই জিনিসটা দিয়ে ওখান থেকে চলে যেতে চায়। কিন্তু জোরাইকের চোখে ও ধরা পড়ে যায়, তারপর লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর ওর জন্য একটা ঠান্ডায় গ্লাভস এনেছিল, যে গ্লাভসটাও হাতে পেয়ে প্রচুর খুশি হয়ে যায়। তারপর ভাবে এই গ্লাভস আমার কোনো কাজের নয়, তারপরেও নিজে হাতে করেই খাবার দিতে যায়। এখানে খাবার দেওয়ার পরও গ্লাভসটা পরে ভাবে যা গ্লাভসটা এমনি অতটাও খারাপ নয়। তারপর সোগিয়নকে খাবার দিয়ে দেয়। সোগিয়ন ওকে একটা গিফট দেয়, বলে এটা সেরিয়াংদের বাড়িতে দিয়ে এসো, ওর বাবাকে এটা আমি লিখে পাঠালাম। সেরিয়াং জ্বর থেকে উঠে বাবার কাছে খবর পায় যে ওর আর উনবকের বিয়ে ঠিক করা হয়েছে, যারই চিঠি আর দাওয়াত এখানে পাঠানো হয়েছে। এই খবরটা এবার উনবকের কাছে উনা নিয়ে যায়। উনা বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, গ্রাম থেকে খবর হলো। এটা শোনার পর উনবক বলে আমি যতই চেষ্টা করি না কেন নিজের ভাগ্যকে আমি বদলাতে পারবো না। এদিকে হংডোর সাথে ক্যামিলির এখানে অ্যাসিস্ট্যান্ট বলে আমি আমার ম্যাডামকে প্রচুর মিস করছি, তো ক্যামিলিকে ফোন করে তো ওরা পাবে না, নেটওয়ার্কে আউট অফ রিচ। এরপর উনবক বলে আমি একবার গ্রামের বাড়ি যেতে চাই, তো গ্রামের বাড়িতে গিয়ে আমাকে সামনাসামনি কথা বলতে হবে। উনবরের পর নিজের গ্রামের বাড়িতে চলে যায়, কিন্তু গ্রামের বাড়িতে ঢোকার ঠিক আগেই ও খবর পায় যে ওর মা মারা গেছে। এই খবরটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলে আসে ওর মায়ের ফোনেরলে, যেখানে ইবক একা হয়ে যায়, প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তারপরে আমরা ওখানে উনবককেও আসতে দেখি, ও এখানে ধূপকাঠি জ্বালায়। তারপর ধূপকাঠি জ্বালিয়ে ওঠার পর ইবক বলে তুমি এসেছো, এটাতেই আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে একটা কথা বলার আছে। উনবককে কথাটা বলতে গিয়ে হাতটা চেপে দিলে উনবক হাতটা ছাড়িয়ে নেয়, বলে আমি আমার ডিউটি পালন করেছি, এর বেশি আর কিচ্ছু নয়। ইবক বলে বেশ ঠিক আছে, দাঁড়াও একটু। এরপরও ভেতর থেকে একটা বক্স নিয়ে আসে। হংডো বলে তোমার মা মারা গেছে, এতটা মাথা গরম করো না। এরপর ইবকে সেই গিফট বক্সটা দিয়ে দেয়, বলে এটা মা তোমার জন্য যত্ন করে রেখেছিল, তুমি পারলে এটাকে একটু খুলে দেখো, পারলে আজই দেখো। এরপর ইবক আবারও কান্নাকাটি শুরু করে। বাড়ি ফিরে আসার পর উনবক ওই গিফট বক্সটা খুলে বসে। প্রথমে তো খাবার খাচ্ছিল, শুয়েও পড়েছিল, প্রথমে ইগনোর করবোই ভাবছিল, কিন্তু মনের মধ্যে একটা খচখচানি চলতেই থাকে, ভাবে গিফট বক্সটা কি আছে, খুলে বরং একবার দেখি। তাই টেবিলে আবারও ফিরে এসে গিফট বক্সটাকে খুলে দেখে। এবার গিফট বক্সটা খুলেও যেটা দেখে সেটাতে ওর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। প্রথমত বাক্সটা খোলার পরই একটা সুন্দর ভেতরে বক্স দেখতে পায়, যেখানে ছেলেবেলার ওরই জামা রাখা ছিল, আর একটা ছিল চিঠি। এই চিঠিটা অনেক মূল্যবান, যেখানে ওরই অনেক ছবি ছিল, এই ছবিগুলোই ওর মায়ের বেঁচে থাকার সম্বল ছিল। চিঠিতে ওর মা লিখেছে যেটা আমি জীবনে করেছি সেটা হয়তো আমার করা উচিত হয়নি, আমার জীবনের শেষ ইচ্ছা ছিল তোকে একবার শেষবারের মতন তোর কাছে ক্ষমা চাইবো। যে দিন তুই জন্মগ্রহণ করেছিলি সেই দিনটা আমার কাছে অনেক খুশির ছিল, তোর বাবা আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তাই না চাই তোর সব মেনে নিতে হতো। প্রথমত তোকে যখন তোর দাদু সোগিয়ন অনেক শাসন করতো সেটা আমি সহ্য করতে পারতাম না, তাই আমি আর তোর বাবা ঠিক করেছিলাম ছেলে মেয়েদের শহরে পাঠাবো। কিন্তু তোর দাদু রাজি হয়নি, উনি নিজে গ্রামের কালচারকে ভঙ্গ করতে চায়নি, তাই আমাদের এখানে খারিজ করে দেয়। তারপরে সেই দিন আসে যে দিন ওই অ্যাক্সিডেন্টটা ঘটে, আর আগুন লাগার ঘটনায় আমি আমার নিজের স্বামীকে হারাই। নিজের স্বামীকে হারানোর পর এরপর তোর দাদুর কাছে গিয়ে ক্ষমা চাই, বলি যে এরকম দুর্ঘটনার মধ্যে আমি আমার ছেলে মেয়েকে দেখতে চাই না, আমি গ্রাম ছেড়ে চলে যেতে চাই, আমাকে দয়া করুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। কিন্তু তোর দাদু আমাকে বলেছিল যে তুই নাকি ওনাদের বংশপ্রদীপ, তোকে নিয়ে গেলে ওনার বংশের আর কেউ থাকবে না, কারণ ওনার অবর্তমানে তুই নাকি এই শহরের রাজা হতে চলেছিস। ওর মা ওর দাদুর পা ধরে কান্নাকাটি করলেও সোগিয়ন বলে তুমি তোমার মেয়েকে নিয়ে যেতে পারো, কিন্তু ছেলেকে খবরদার হাত বাড়াবে না, আর কোনো সম্পর্কও রাখবে না। এরপর এখানে উনবকের মা বহুবার গ্রামে দেখা করতে আসে, কিন্তু ওনাকে দেখা করতে দেওয়া হয় না। পাগলের মতন দিনের পর দিন গেটের বাইরে উনি দাঁড়িয়ে থাকতো, নিজের ছেলের জন্য অপেক্ষা করত। এভাবে বহু মাস, বহু দিন, বহু বছর কেটে গেছে, তা ওর দাদু সোগিয়নের মন গলেনি। অবশেষে একদিন ভেতরে প্রবেশ করতে দিয়ে বলে তুমি এগুলো পাগলামো করছো, তুমি তোমার নিজের
ছেলের কথা ভাবো, ও আমাদের বংশপ্রদীপ। তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও, আর ওকে তুমি কোনোদিনই দেখতে পারবে না, এটাই ফাইনাল ডিসিশন, তুমি কিন্তু মনে রেখো। এরপর রেস্টুরেন্টে যেদিন উনবক দেখা করতে গেছিল, বাধ্য হয়ে ওর মা ওকে দেখে লুকিয়ে যায়। তারপর ছেলে চলে যাওয়ার পর ওনারও অনেক কষ্ট হয়, উনি মনে মনে ভেঙে পড়ে। এরপরে একদিন দরজার বাইরে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। এই গ্রামের গার্ডেরা সকলে এখানে দেখেছে যে কিভাবে উনবকের মা কষ্ট পেয়েছে, আর এইভাবেই কষ্ট পেতে পেতে উনি একদিন অসুস্থ হয়ে যায়। তারপর এরকম কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়। পাশে থাকে শুধু একমাত্র মানুষ ইবক। তো ইবকের হাতে হাত রেখে বলে, আমার ছেলেকে খবর দাও, আমি আমার ছেলেকে শেষবারের মতন দেখে মরতে চাই, ও ভালো আছে এটুকু জানতে চাই। এবার উনবক চিঠিতে এই লেখাগুলো পড়ে ওর মন প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। ও কান্না করতে লাগে আর মনে মনে ভাবে, এ আমি কি করেছি? আমার মা তো নিরপরাধ ছিল, তাহলে একটা নিরপরাধ মানুষকে আমি কিভাবে শাস্তি দিলাম? উনবকের মা নিজের শেষ দিনগুলোয় পাগলের মতন এখানে ওর জন্য অপেক্ষা করেছে, কিন্তু ওর মায়ের ডাকে সাড়া দেয়নি। আর এভাবেই ছেলেকে খুঁজতে খুঁজতে উনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। চিঠিতে লেখা এই কথাগুলো পড়তে পড়তে উনবকের বুক ফেটে যায়, কারণ উনি মারা যাওয়ার ঠিক আগে এই চিঠিটা লিখে রেখে গেছিলেন। এরপর ওর প্রচণ্ড গিল্ট ফিল হতে থাকে যে নিজের মায়ের সাথে এটা আমি কি করেছি, যে দোষ ওনার নয় তার জন্য ওনাকে শাস্তি দিয়েছি। এরপর সোগিয়ন বলে, গ্রামের মধ্যে আমি কিছু কমার্শিয়াল ইভেন্ট করতে চাই না, যদিও গ্রামের লোকেরা এটাকে কিভাবে নেবে আমি জানি না। এরপরই বাইরে ওনাকে এখানে উনবক ডেকে পাঠায়। উনবক বলে, তুমি এটা কি করে করতে পারলে? আমার মায়ের সাথে কেন এমন করলে? মিথ্যে বলেছিলে এতদিন? এবার কালচারাল হেরিটেজের ডিরেক্টর ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর ও দাদুকে আরও প্রশ্ন করে, তুমি এটা কেন করলে? তুমি জানো অপেক্ষা করা কতটা কষ্টের? বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত আমি শুধু কাউন্ট করে কাটিয়েছি, ভেবেছি যে মা আর দিদি ফিরে আসবে। এই কথাগুলো শুনে সোগিয়ন ওর দাদু বলে, আমিও আমার ছেলেকে হারিয়েছিলাম। এটা শুনে উনবক বলে, আচ্ছা, ছেলেকে হারিয়েছিলে বলে তুমি একটা শিশুর কাছ থেকে তার মা আর দিদিকেও হারিয়ে নাও। তুমি এটা ভুলে গেছো যে তোমার ছেলে আমার বাবা ছিল, আর তা আমার মা দিদিকেও শেষ সম্বলকেও কেড়ে নিয়েছো। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার জন্য এগুলো মনে করা খুবই কষ্টের। আমার সত্যি অনেক আফসোস হচ্ছে, তুমি জানো মা মারা গেছে। এই কথাটা শোনার পর সোগিয়নও আশা করেনি যে এমন খারাপটা কিছু হবে। এখানে সোগিয়ন যে কথাগুলো বলে সেই কথাগুলো শুনে ওরও পায়ের তলার মাটি সরে যায়। তারপরে শুনে আমরা এখানে দেখি হংলো নিজের বাড়ি ফিরে আসে। বারবার করে উনবকের দরজার দিকে চেয়ে ভাবে, ছেলেটা গেল কোথায়, একবার খুঁজে বরং দেখি। এরপর দরজার বাইরে অনেকক্ষণ ঠকঠক করতে থাকে, বলে যে তুমি কি ভেতরে রয়েছো? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। ঘরের ভেতর ঢুকে ও এটা বুঝতে পারে, এদিক ওদিক তাকিয়ে দেখে যে ঘরের ভিতরেও এসছিল। এবার ফোনটা রিং করলে ফোনটাও ঘরের ভেতর থেকে বাজে। ফোনটাকে ও নিয়ে যায়নি, ঘরের সমস্ত জিনিস উথাল পাথাল করা ছিল, তাই জন্য ও বাইরে বেরিয়ে যায়। বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই তখনও উনবককে দেখতে পায়। এদিকে হঠাৎই এখানে জুনহো খবর পায় ওর মায়ের থেকে যে ওর মা, উনবকের মা মারা গেছে। তাই ও তাড়াহুড়ো করে দেখা করতে যায়। তারপরের সিনে সোগিয়নকে দেখি, সেও নিজের ছেলের বউয়ের শ্রাদ্ধে একবারের জন্য এসেছে। জুনহো এখানে সোগিয়নকে দেখে লুকিয়ে যায়। সোগিয়ানও নিজের ছেলের বউয়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে, আমি তোমার প্রতি হয়তো অনেক অন্যায় করেছি, আমার প্রিয় ছেলের বউ, পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও। তোমার প্রিয় ছেলেকে তোমার থেকে দূরে রেখেছি, এই শাস্তির কোনো ক্ষমা নেই। তারপর ইবকের দিকে তাকিয়ে বলে, মেয়েটাও কত বড় হয়ে গেছে। তারপর ওর গায়ে একটা কম্বল চাপিয়ে একটা ধূপকাঠি জ্বালিয়ে চলে যায়। ইবক বুঝতে পারে এখানে কেউ একটা এসেছিল। এদিকে পাগলের মতো হংডো উনবককে খুঁজতে থাকে। রাস্তার এধার ওধার খুঁজে ওকে দেখতে পায়। বৃষ্টির মধ্যে ওর মাথার মধ্যে গিয়ে ছাতা ধরে, আর ওখানে বলে, তুমি এরকমভাবে বৃষ্টিতে ভিজছো কেন, চলো আমার সাথে। আর ঠিক তখনই হংডো বলে, ছাতাটা ধরো। আর উনবক পিছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে, কারণ নিজের মাকে হারানোর পর ও আর কাউকে হারাতে চায় না। এদিকে ক্যামিলি সিওকে দেখি রাতের বেলা গ্রামের মধ্যে শুকনো কাঠপাতাকে দেখে ও ভাবে এখানে ভূত রয়েছে, আর ভয় চিৎকার করে পাগলের মতন হেল্প হেল্প করে চিৎকার করতে থাকে।